ধোঁয়ায় চারপাশটা ভরে উঠেছে, আর সেই ধোঁয়ার মধ্যে চাপা স্বরে কার একটা মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যায়। একটু পরেই সেই কালো ধোঁয়ার মাঝে এসে উপস্থিত হয় আরও একটা কালো কুচকুচে অন্ধকারের মতো একটা জিনিস। সে প্রবেশ করতেই সামনে বসে থাকা লোকটার গলার স্বর কেমন যেন বদলে যায়। অনেকদিন ধরে আমি অপেক্ষা করছি এই আজকের জন্য। আজ 21 দিন পরে আমার মনস্কামনা পূরণ হয়েছে। আমার অভীষ্ট পূরণ কর তুই। কি চাই তোর? কেন তুই আমায় ডেকেছিস? তুই জানিস না আমায় ডেকে পাঠালে আমায় একটা শিকার দিতেই হয়। সেই শিকারের জীবন যতক্ষণ না পর্যন্ত আমি সুখে পার করব, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তোর জন্য শিকার আমি তৈরি করেই রেখেছি, কিন্তু ওই শিকারকে একেবারে মারলে চলবে না। ওই শিকারকে তোকে মারতে হবে আস্তে আস্তে, রয়ে শয়ে, যাতে একেবারে কিছু না হয়, বুঝলি? কালো ধোঁয়াটা ততক্ষণে সেই ধোঁয়ার মধ্যে কুণ্ডলি পাকাতে শুরু করলো। অল্প আলোতে মনে হলো কালো ধোঁয়া আর সাদা ধোঁয়া মিলে একসাথে দুটো সাপের মতো দলা পাকিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছে। কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? আমি যা বলেছি তাই তোকে করতে হবে। আমি তোকে ডেকে পাঠিয়েছি, এটা মনে রাখিস। কালো ধোঁয়াটা হঠাৎ সাদা ধোঁয়াটাকে ছেড়ে যেন চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর সামনে বসে থাকা লোকটার আগুনের একদম উল্টো দিকে যেন একটা মানুষের আকার নিয়ে বসল। তার চোখের দৃষ্টি সাদা, তার মুখের ভেতর থেকে একটা কালো লকলকে সাপের মতো কিছু একটা হিস হিস করতে করতে বাইরে বেরিয়ে আসছে। আগুন জ্বলছে, প্রদীপের আগুন। সেই প্রদীপের আগুন দিয়ে একটা বিশেষ চিহ্ন আঁকা রয়েছে, আর সেই চিহ্নর মাঝখানে একটা অদ্ভুত যন্ত্র। সেই যন্ত্রের ভেতরে রক্ত দিয়ে কেউ কিছু আর একটা চিহ্ন এঁকেছে। সামনে বসে থাকা লোকটাই যে এই কাজটা করেছে তা বোঝাই যায়। তবে এইবার নিজের সামনে ওই প্রেত মূর্তিকে বসে থাকতে দেখে সে মনে মনে একবার চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে রুক্ষ গলায় বলল, তোকে আমি এখানে এনেছি, তুই আমার আজ্ঞাবহ প্রেত। আমি যে কথা বলবো তুই তাই করবি, তার বেশি না। তাই কোনো কথা বলবি না। বেশ, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু মনে রাখিস একদিন একদিন যদি আমার কাজে কোনোভাবে বাধা সৃষ্টি হয় তাহলে তাহলে কিন্তু তোকেও আমি ছাড়বো না। লোকটা এবার চমকে উঠল। জীবনে প্রথমবার এই যন্ত্র আর গোপন মন্ত্রের সাহায্যে প্রেতকে সে ডেকেছে। এই প্রেতের যে কাজ, সে কথা সে অনেক আগে তার এক চেনা তান্ত্রিকের কাছে শুনেছিল। তার কাছ থেকে এই মন্ত্র আর প্রক্রিয়াও সে জেনেছিল। তাই তো এতদিন সময় লেগে গেল। ওই তান্ত্রিক ডাহুকমারি প্রেতকে দিয়ে অনেকের জীবন নিয়ে নেয়। নিজের ডান হাতের আঙুলের কাটা রক্ত আবার সে যন্ত্রের মধ্যে দিল। সামনে বসে থাকা সেই প্রেতের শরীরটা কেমন যেন শিরশির করে কেঁপে উঠল। আর তারপরেই কালো ধোঁয়াটা কুণ্ডলি পাকাতে পাকাতে সামনে থাকা একটা লাল কাপড়ের মধ্যে গিয়ে ঢুকল। লাল কাপড়টাকে নিজের হাতে দলা পাকিয়ে তুলে নিয়ে লোকটা হাসতে হাসতে বলল, এইবার আমার মনস্কামনা পূর্ণ হবে। এইবার যে কাজের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছি তার আজ পূরণ হবে।
আমাকে কেউ আটকাতে পারবে না। কথাটা বলে যখন সে ঘরের দরজাটা খুলল, তখন বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। বারান্দার কাছটা জলে ভেসে যাচ্ছে। একটু পরেই বারান্দার কাছে জল উঠে পড়বে। টানা 3 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে এই গ্রামে। কালো কাপড়টা লোকটা ঘরের দেয়ালের কাছে একটা বিশেষ স্থানে তুলে রাখল। তারপর সেই বৃষ্টির মধ্যেই কোনো রকমে একটা গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল বাইরের দিকে। বৃষ্টির মধ্যে বেরিয়েছিলে? আরে তাতে কি হয়েছে? বৃষ্টির মধ্যে আমি কত জায়গায় ঘুরেছি, এখনো মনে আছে। একটা গোটা দিন বৃষ্টির জল মাথায় নিয়ে গ্রামের পথে পথে হেঁটে হেঁটে বেরিয়েছি। আরে আপনি থামুন তো, আপনাকে তো আর অফিস করতে হয় না। তাছাড়া আপনাকে সময় মতো অফিসে ঢোকা, অফিসে কখন বেরোবেন সেই অপেক্ষা করা, মাসের শেষে কখন মাইনে ঢুকবে তার জন্য অপেক্ষা করতে হয় না। আপনার জীবন বড়ই সুখের ছিল, যাই বলুন না কেন। সুখে ছিল না সে কথা কখনোই বলবো না, তবে ওই কথাই যে কথায় বলে না, অপরের জীবন সবার দেখতে ভালো লাগে। মনে হয় অপর মানুষটা বড় বুঝি সুখী, তার চেয়ে বড় সুখী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। কিন্তু সেই মানুষটার জীবনটা ভালোভাবে বোঝার চেষ্টা করলে তুমি বুঝতে পারবে কত অসুখ তাদের মনের মধ্যে রয়ে গেছে। বাইরের সুখটা আমাদের চোখে পড়ে বুঝলে, কিন্তু ভেতরের অসুখ আমাদের চোখে পড়ে না। ভেতরের অসুখেই মানুষ কিন্তু বেশি মরে যায়। তারানাথ আজকাল মাঝে মাঝে এমন সব কথা বলে যাতে তাকে তান্ত্রিক না বলে দার্শনিক কিংবা ওই ধরনের কিছু একটা বলাই যায়। আর শুনেছি ভবঘুরে সাধকেরা একসময় উদাসীনতাকে অবলম্বন করে অনেক কিছুই ভাবতে পারে, কিংবা হয়তো বলতেও পারে। তারানাথেরও বোধ হয় এখন সেই অধ্যায়ই চলছে, তবে তার কথার মধ্যে ভুল কিন্তু কিছুই নেই। বুঝতে পারলাম তারানাথ তার জীবনে যা করতে চেয়েছিল তার সবটাই তো সে করে উঠতে পারেনি। সামান্য কিছু ক্ষমতা দিয়ে আর সেই ক্ষমতার ভেলকি দেখিয়ে জীবনে কিছু টাকা সে উপার্জন করেছে, তার সমস্তটাই সে খরচ করে ফেলেছে। আজ এ জীবনে এসে চাতকের মতো খদ্দেরের জন্য অপেক্ষা করা ছাড়া আর ওই সপ্তাহে একটা দিন আমাদের কাছে নিজের জীবনের গল্প বলে তার সময়টা কোনো মতে কাটে। তাও তার গল্প যে কিশোরী পুরোপুরি বিশ্বাস করে না সে কথা সে নিজেও জানে। আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই বলবো না, তবে তারানাথের গল্প শুনতে বেশ ভালো লাগে। তার জীবনে যে এমন অদ্ভুত কিছু অভিজ্ঞতা ছিল, মাঝে মাঝে মনে হয় কোনো হয়তো মনে ভাবনাটা কিন্তু শেষ হলো না। তারানাথ তার আগেই আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমায় একটু অন্যমনস্ক লাগছে, কি ব্যাপার বলো তো? না না ঠিকই আছে, কোনো সমস্যা নেই তো, কিন্তু আপনার এমন মনে হলো কেন? তারানাথ স্থির হয়ে কিছুক্ষণ আমার কপালের দিকে তাকিয়ে রইল, তারপর মুখের দিকে তাকিয়ে সামান্য হাসলো, মুখে কিছু বলল না। আমি বললাম, কি ব্যাপার, কিছু বললেন না তো? তারানাথ এবারেও কিছু বলল না, আবার সামান্য হাসলো। আর ঠিক তখনই আমার কথাটা মনে পড়ে গেল। অফিসে একজনকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলাম। টাকার অঙ্কটা নেহাতি কম নয়। বড্ড বিপদে পড়েছিল সে, কিন্তু অনেক দিন হয়ে গেল টাকাটা সে ফেরত দিতে চাইছিল না, আর দিচ্ছিলও না। আমি নিজের মুখে টাকাটা চাইতেও পারছিলাম না। সত্যি তার অবস্থাটা খুব একটা ভালো নয়। আর সম্প্রতি তার হাতে বেশ কিছু টাকা এসেছিল এবং সে এই সোমবার নাগাদ আমার টাকাটা ফেরত দেবে বলেছিল। তাই নিয়ে আজ সকাল থেকেই, আর অফিস থেকে ফেরার পর মনটা একটু বেশি খুশি খুশিই ছিল। বোধহয় তারানাথ সেটাই আন্দাজ করতে পেরেছে।
খুশি হওয়াটাই স্বাভাবিক নয় কি? অনেকদিন ধরেই তো অপেক্ষা করছিলে, তাছাড়া এতগুলো একসঙ্গে। আমি উত্তর করলাম না। তারনাথ যে মাঝে মাঝে অনেক কিছুই বুঝতে পারে সেই কথা তো আমরা সকলেই জানি। ঠাকুরমশাই, আসল রাস্তা থেকে সরে গেলে কিন্তু হবে না। বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার বাড়িতে এসেছি। আজ একটা জমাটের গল্প বলতে হবে আমাদের। কিশোরী কথার মাঝখানে যে তারনাথকে আটকে মাঝে মাঝে থামিয়ে দেয় সেটা তার অভ্যেস। কিন্তু সত্যি আজ গ্রাম রাস্তা পর্যন্ত এসে যেই তারনাথের বাড়ির রাস্তায় পা রেখেছি অমনি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। মাথায় হাত রেখে কোনো রকমে মাথা বাঁচিয়ে আর শরীর ভিজিয়ে যখন তারনাথের বাড়িতে এসে পৌঁছেছি তখন দেখি সে তক্তপোষের একপাশে চুপ করে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে আর সে বলছে, আর একটু দেরি করলে ভালোই হতো, কি বলো? বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। কিশোরের কথা শুনে তারানাথ এবার বলে উঠল, তোমরা সব কিছুতেই বড্ড অধৈর্য হয়ে পড়ো। আচ্ছা, তারপর কি যেন বলছিলাম তোমাদের? হ্যাঁ, তোমাদের বলেছিলাম ডাহুক মারির প্রেতের কথা। এই প্রেতের কথা কিন্তু সহজে শোনা যায় না। অতি নিম্ন স্তরের এক প্রেত, কিন্তু এর ক্ষমতা অনেক বেশি। তাছাড়া এই প্রেতের কথা কিন্তু অনেকেই জানে না, এমনকি অনেক সাধক এই প্রেতের কথা জানে না। জানো তোমরা? কিছু কাপালিক কিংবা নিম্ন স্তরে সাধনা করা তান্ত্রিকদের কাছে এই প্রেতের খবর থাকে। তবে এই প্রেতকে ডাকার জন্য কিন্তু এখনো যন্ত্রের ব্যবহার হয়। যন্ত্র কাকে বলে তা তোমরা নিশ্চয়ই শুনেছ। আগেও তোমাদের বলেছি, এই যে এখন তোমরা যে ভগবানের মূর্তি দেখো, সেই মূর্তি তৈরি হওয়ার আগে ছিল এই যন্ত্র। মনে করো তোমরা মহাদেবের পুজো করবে, মহাদেবের পুজোর জন্য এক বিশেষ চিহ্ন আঁকা থাকতো, বা বলতে পারো আঁকতে হতো। সেইটি হলো মহাদেবের যন্তর। তারপর অন্য কোনো দেবতার জন্য ঠিক একইভাবে অন্য আরেকজনকে আঁকা হতো। এবার তোমরা যদি বলো যে তাকে যন্ত্র কেন বলে, সে কথার উত্তর কিন্তু আমি দিতে পারবো না। তবে দেবতার মূর্তি করার আগে ঠিক এমন ভাবেই তাদের আহ্বান চলতো। তেমন ভাবেই কিছু কিছু অনেক প্রাচীন অপদেবতা কিংবা অশরীরী শক্তিধারী প্রেতের জন্য এমন যন্ত্র ব্যবহার হয়। ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম মেদিনীপুর জেলার এক গ্রামের কাছে। গ্রামটা বেশ ছোট। গ্রামের নাম মদনপুর। গ্রামটা ছোট হলেও গ্রামের চারপাশে দিগন্ত বিস্তৃত ধানের জমি রয়েছে। গ্রামের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা। রাস্তার দুপাশে গ্রামের বাড়িঘর। আমি ঢুকেছিলাম গ্রামের পশ্চিম দিক দিয়ে। যখন ঢুকেছি তখন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। গ্রামের শেষ বাড়িটার কাছে এসে থমকে দাঁড়ালাম। বাড়ির উঠোনের কাছে বসে একটি স্ত্রীলোক মাথায় ঘোমটা কোনো রকমে জড়িয়ে উঠোনের একটা শক্ত কাঠের ওপর রেখে কাঠ কেটে চলেছে ছোট ছোট করে। এক পাশে জ্বলছে উনুন, যদিও উনুনটা উঠোনে নয়, উঠোনের এক পাশে ছোট ঘেরা মতো একটা। বুঝতে পারলাম কাঠ কেটে যে উনুনে কাঠ দেবে। তাতে রয়েছে ভাতের হাঁড়ি। চারপাশটা ধোঁয়ায় ভরে গেছে। একটু ইতস্তত করে বাড়ির চৌহদ্দির মধ্যে পা রেখে বললাম, "ও, মা, এই সময় এসে তোমাদের বড় বিরক্ত করছি। কিন্তু জল তৃষ্ণা পেয়েছে, যদি একটু জল খাওয়াতে।" আমার কথা শুনে স্ত্রী লোকটি সঙ্গে সঙ্গে মাথার ঘোমটা ঠিক করলো, হাতে তার কাঠের টুকরোগুলো রেখে উঠে এক পাশে সরে দাঁড়িয়ে বলল, সাধু বাবা, আমায় ক্ষমা করবেন। আমি আপনাকে একদমই দেখিনি। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। হাত বাড়িয়ে আমায় আহ্বান জানালো। আমি হাঁটতে হাঁটতে তার বারান্দার উপরে গিয়ে উঠতেই একটা তাল পাতার অতি মলিন চাটাই এসে আমার জন্য পেতে দিল। তারপর হাত ধোয়ার জল এমনকি গামছা পর্যন্ত আমায় এনে দিল। একটা গ্লাসে জল আর একটি পিতলের পুরনো বাসনে
সে আমায় দুটো নাড়ু আর খানিকটা মুড়ি আর কয়েকটা নকুল দানা দিল। সাধু বাবা, ঘরে তো খাবার বলতে তেমন কিছু নেই। আপনি এই জল দিয়ে মুড়ি দেবো খান। আমি রান্না চাপিয়েছি। এখন তো সন্ধে হয়ে এসেছে। রাতের বেলা আপনি খাওয়া দাওয়া সেরে এখানে থেকে যান, বুঝলেন? কিন্তু আপনি যাবেন কোথায়? আমায় খেতে দিয়ে উঠোনের এক পাশে সে আবার কাঠ কাটতে চলে গিয়েছিল। কাঠ কাটার ঠক ঠক শব্দের সঙ্গে তার কথা মাঝে মাঝে ভেসে আসছে। আমি বললাম, যাওয়ার জন্য যে কোনো কিছুই স্থির করিনি মা। এদিকে এসে পড়লাম, দেখলাম তুমি কাঠ কাটছো। তা মা, বাড়িতে মানে পুরুষ মানুষ কেউ নেই? স্ত্রীলোকটি কোনো উত্তর করলো না। কাঠ কাটা বন্ধ হয়ে গেল। তারপরে কাঠের টুকরোগুলো নিয়ে উনুনের মধ্যে গুঁজতে গুঁজতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঈশ্বর যা চেয়েছেন তাই হয়েছে সাধু বাবা। আমার পোড়া কপাল। বিয়ের মাত্র বছরখানেক হয়েছে, আর তার মধ্যে যে এমন একটা অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। পাশের গ্রামের হাটে ওনার বড় দোকান ছিল, তা দেখেই তো বাবা আমায় বিয়ে দিল। তবে বিয়ের 1 বছরের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল। বাবা বলেছিল এখান থেকে চলে যেতে, তার কাছে গিয়ে থাকতে। কিন্তু একা একটা মানুষ এমন অবস্থায় তাকে আমি ছেড়ে চলে যাই কি করে বলুন তো? আগুন সাক্ষী করে বিয়ে করেছিলাম, তাই না? সে ঘোমটার আড়াল থেকে কথা বললেও তার প্রত্যেকটা কথার মধ্যে যেন একটা শক্ত বাঁধন রয়েছে। আমার বড় ভালো লাগলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হলো বড় দুঃখ এই স্ত্রীলোকের। বললাম, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি এখানে একাই থাকো? সে উঠে দাঁড়ালো। তারপর দাওয়ার কাছ থেকে ঘরের দরজা খুলে ভেতরের দিকে আঙুল দেখিয়ে কি একটা দেখালো। আমার মুড়ি খাওয়া অর্ধেক হয়ে গিয়েছিল, তবে আমি আর বসে থাকলাম না। উঠে দাঁড়িয়ে ঘরের দরজার কাছে এসে দেখি ঘরের মধ্যে একটা হেরিকেন জ্বলছে। সেই হেরিকেনের আলোতে বিছানার উপর শুয়ে রয়েছে একটা কঙ্কালসার হয়ে যাওয়া একটা শরীর। কেউ যেন কঙ্কালের উপরে চামড়া বসিয়ে দিয়ে গেছে। আর শুধু তাই নয়, তার হৃৎপিণ্ডটা এমন ভাবে উঠানামা করছে যেন এক্ষুনি সেটা বাইরে বেরিয়ে আসবে। লোকটা ঘুমোচ্ছে, কিন্তু ঘুমানোর মধ্যে তার শরীর এমন ভাবে মাঝে মাঝে কেঁপে উঠছে যে দেখে ভয় হয়। 1 মাস আগে পর্যন্ত সব ভালো ছিল। মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যেই যে কি করে এমনটা হয়ে গেল! সাধু বাবা, বিয়ের সময় সবাই বলেছিল আমার কি সুন্দর দেখতে বর হয়েছে। নিজের মুখে এসব কথা বলছি সাধু বাবা, কিছু মনে করবেন না। আসলে আমি এমনই, আমার মুখে কিছুই আটকায় না। তারপর আবার বলল, দেখেছেন, আমার জন্য আপনি অর্ধেক খাবার রেখে উঠে এসেছেন। যান যান, আগে খেয়ে নিন। কথা বলার জন্য অনেক সময় আছে। সবই আমার পোড়া কপাল, কিন্তু তাই বলে আপনার অমর্যাদা করব না। আপনি খেয়ে নিন। রাতে এই আলু সেদ্ধ ভাতের সাথে একটু ডাল করে দেব। চলবে তো সাধু বাবা? খাওয়া দাওয়া সেরে রাতের বেলা কোথায় কোথায় জানতে পারলাম তার নাম মুকুল। পাশের গ্রামে তার বাড়ি। মাত্র বছর খানেক আগে ওই বিছানায় শুয়ে থাকা কঙ্কালসার শরীরের জীবনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সবকিছু বেশ ভালোই চলছিল। পাশের গ্রামের হাটে জীবনের যে বড় দোকান রয়েছে, সেই দোকান দেখেই মুকুলের বাবা নাকি তার বিয়ে দিয়েছিল। কিন্তু সপ্তাহ 2 আগে হঠাৎ করে কি যেন কি হয়ে গেল। একদিন রাতের বেলা জীবনের চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল মুকুলের। তারপর থেকে জীবন আর কথা বলতে পারে না। তার গোটা শরীর কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। পাশের গ্রাম থেকে কবিরাজ এনেছিল মুকুলের বাবা। 1 সপ্তাহ ধরে অনেক কিছু চলেছে, কিন্তু কবিরাজ জানিয়েছে জীবনের বাঁচার লক্ষণ আর নেই। আস্তে আস্তে তার শরীর শুকিয়ে একসময় সে মারা যাবে। কিন্তু ঠিক কি হয়েছে সেটা কেউ বলতে পারল না। মুকুলের বাবার অর্থের জোর আছে,
তিনি সেই অর্থ দিয়ে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুই হয়নি। গত 2 সপ্তাহের মধ্যে জীবনের শরীরের এমন অবস্থা দেখে আমিও যেন খানিকটা চমকে উঠলাম। কেন জানি না মনে হলো তার রোগ সাধারণ কিছু নয়। অনেক চেষ্টা করা হয়েছে সাধু বাবা, বাবাও অনেক চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছি জানেন। কবিরাজিরা তো বুঝতেই পারছে না তার কী রোগ হয়েছে। শরীরে নাকি কোনো রোগ নেই, অথচ খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি বিছানা থেকে উঠতেই পারে না। অথচ আশ্চর্যের ব্যাপার সাধু বাবা, মলমূত্র কিন্তু তার আসে না। কিন্তু মাঝে মাঝে যেন ভয় পায়, বিশেষ করে এই রাতের দিকে। কেমন যেন ভয় পায়, তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে ভয় পেয়েছে। কিন্তু সারাদিন সমস্ত কাজকর্ম করে বিছানায় শোয়ার পরেই আমার চোখ বন্ধ হয়ে আসে, আর জেগে থাকতে পারি না। কখনো কখনো তার শরীর কাঁপতে থাকলে আমার ঘুম ভেঙে যায়। ঠিক এতটা বলে চুপ করে বসলো মুকুল। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। তার কাছে আমি, আর আমার থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে মুকুল। তার মুখটা কিন্তু তখনও ঘোমটা দিয়ে ঢাকা। চুপ করে থাকতে দেখে বললাম, তারপরেও তুমি কিছু একটা বলবে বলে মনে হচ্ছে মা। সে কথা তুমি আমায় বলো। মাঝে মাঝে রাতের বেলা মনে হয় সে যেন ঘরে ঢুকেছে, অথচ কাউকে দেখতেই পাই না। একদিন রাতের বেলা যেন মনে হলো স্পষ্ট দেখতে পেলাম ওনার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ। ঘরের হ্যারিকেনটাও কেমন যেন নিভু নিভু হয়ে এসেছে। অল্প আলোতে মনে হয় ভুল দেখেছিলাম, কিন্তু কিছু একটা হয়েছে। শরীরে যখন কোনো সমস্যা নেই, তাহলে আমার মনে হয় কেউ তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। কথাটা বলতে বলতে আমি উঠে পড়লাম। এগিয়ে গিয়ে বিছানার দিকে ভালো করে দেখলাম। তখনও জীবন ঘুমিয়ে রয়েছে। তার হৃৎপিণ্ডের ওঠানামাটা না থাকলে মনে হতো সে বুঝি মারা গেছে। বিছানার কাছে গিয়ে যখন দাঁড়ালাম, তখনও কিছু মনে হলো না, কিন্তু যেই আমার হাতটা নামিয়ে জীবনের মাথার উপর রেখেছি, ঠিক তখনই যেন আমার গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠলো। এক মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারলাম জীবনের যে রোগ হয়েছে তা কোনো সাধারণ রোগ নয়। এর পিছনে কোনো অপশক্তির হাত রয়েছে। সঙ্গে সঙ্গে মুকুলের দিকে তাকিয়ে বললাম, কতদিন হয়েছে? 2 সপ্তাহ হয়েছে। কিন্তু কেন সাধু বাবা? সর্বনাশ, হাতে বেশি সময় নেই, আর মাত্র 1 সপ্তাহ রয়েছে। কেউ ওর উপরে কোনো প্রয়োগ চালনা করেছে, আর সেই প্রেত একটু একটু করে ওর জীবনের শক্তি কেড়ে নিচ্ছে ওর কাছ থেকে। তুমি ঠিকই আন্দাজ করেছ। ঘরে রাতের বেলা কেউ এসে ঢোকে, কিন্তু সাধারণ চোখে তুমি তাকে দেখতে পাবে না। একটা কাজ করতে হবে। একটানা এতটা কথা বলে তারনাথ চুপ করতেই আমি আর কিশোরী যেন খানিকটা উত্তেজিত হয়ে উঠলাম। এক নজর দেখে তারনাথ বুঝতে পারল যে প্রেত চালনা করেছে। আচ্ছা, তা না হয় ঠিকই আছে, কিন্তু 2 সপ্তাহ হয়ে গেছে, আর 1 সপ্তাহ তো আর হাতে রয়েছে। এই কথাটা এত সহজে সে বুঝলো কি করে? আচ্ছা, আপনি কি করে বুঝলেন ঠাকুরমশাই যে ওই লোকটির কাছে, মানে জীবনের কাছে মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে? দুনিয়াতে কাকতালীয় ব্যাপার অনেক ঘটে থাকে বুঝলে। ওই গ্রামে যাওয়ার আগেই এক সাধুর কাছে আমি দিন কয়েক ছিলাম। সেই সাধু এক সময় অতি নিম্ন স্তরের অনেক সাধনা করেছে। শ্মশানে শ্মশানে ঘুরে যে শ্মশানের কাপালিকদের সঙ্গে থেকেছে, সে অনেক নিম্ন স্তরের তন্ত্রের কথা জানতো, যা আমি নিজেও জানতাম না। সেই তন্ত্রের কথা আগে সে আমাকে একবার বলেছিল। সেই আমায় কোথায় কোথায় একদিন ডাহুকমারি প্রেতের কথা বলেছিল। ডাহুকমারি কিন্তু এক নিম্ন স্তরের প্রেত। এ অনেক প্রাচীনকালের কোনো এক প্রেত কোনো পুরুষকে 3 দিন জল খাদ্য কিছু না দিয়ে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। তারপর মুখের ভেতর থেকে তার জিভ কেটে ফেলা হতো।
তারপর তার গোটা শরীর থেকে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত জিনিস থাকে আর কি মানে সবকিছুই তার পেট কেটে বাইরে বার করে তার জায়গায় ভরে দেওয়া হতো মন্ত্রপ্রত কিছু অদ্ভুত গুঁড়ো। তারপর সেই মৃতদেহের উপরে বসে সব সাধনার মতো একটা বিশেষ সাধনা করা হতো। এইভাবে প্রায় 7 দিন সদ্য মৃত সেই শরীরের ওপরে সাধনা করে সেই শরীরের প্রেতকে ডাহক প্রেতে পরিণত করা হতো। তবে সেই প্রেতকে ডাহক প্রেতে পরিণত করার প্রক্রিয়া সহজ ছিল না। এই 7 দিন একভাবে প্রেতের ওপরে বসে সাধনা করতে হতো। এই প্রেত এক বিশেষ যন্ত্রের মাধ্যমে সাধকের কাছে এসে পৌঁছতো, কিন্তু এই প্রেতের ক্ষমতা ছিল অনেক বেশি। আর একবার এই প্রেত নিজের কাজে ব্যর্থ হলে যে সাধক তাকে ডেকে এনেছে তাকেই হত্যা করত। আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো এই প্রেত কোনো জীবিত মানুষের মুখের ভেতর থেকে তার জীবনী শক্তি একটু একটু করে শুষে নিত তার রক্তের মাধ্যমে। তারানাথের মুখে এমন একটা ভয়ঙ্কর কথা শুনে সত্যি বলতে আমি আর কিশোরী কেমন যেন খানিকটা চমকেই গেলাম। বললাম, কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই জীবনের ওপরে যে প্রেত আক্রমণ করেছে সে আসলে ডাহুকমারির প্রেত? অন্য কিছু তো হতে পারতো। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, বিশেষ করে জীবনের শরীরের যে অবস্থা, তাছাড়া তার মুখের চারপাশে লেগে থাকা রক্ত, সেগুলো সহজে চোখে পড়বে না, কারণ ঠোঁটের ভেতরের দিকে সেগুলো কেমন যেন শুকিয়ে লালচে হয়ে গিয়েছিল। আর তার শরীরের চারপাশ থেকে একটা বীভৎস গন্ধ বেরিয়ে আসতো বারবার করে। একটা কথা আমায় মুকুল বলেছিল, জীবনে মলমূত্র ত্যাগ কিছুই হতো না। আমি জানতাম একমাত্র ডাহকমারি প্রেত যখন জীবনে শক্তি অল্প অল্প করে শুষে নেয় তখন মানুষের শরীরের শুধুমাত্র খোলসটুকু পড়ে থাকে, বাকি সমস্ত কিছু আস্তে আস্তে হারিয়ে যায়। তাই আমার মনে হয়েছিল এই কাজ ডাহকমারি প্রেত ছাড়া আর কারোর হতে পারে না। কিন্তু এমন কাজ কে করতে পারে? সে রাতে মুকুলকে সমস্ত কিছু খুলে বললাম। সমস্ত কথা শুনে মুকুল কান্নায় ভেঙে পড়ল। মাটির ঘরের মেঝের উপর বসে সে বলল, আমাদের এত বড় সর্বনাশ কে করলো বলুন তো সাধু বাবা। আমি ভেবেছিলাম ওনার কোনো রোগ হয়েছে, যে রোগের কথা কবিরাজও বুঝতে পারছে না। অদৃষ্টকে তো আমি মেনে নিয়েছিলাম। যদি ওনার কিছু হয়েও যেত তাহলে আমি এখানেই থাকতাম, বাবার কাছে আর ফিরে যেতাম না। কিন্তু কিন্তু এখন তো বুঝতে পারছি এসব অন্য কিছু। দেখো মা, আমি তোমায় আজ পর্যন্ত যা দেখেছি, যতটুকু দেখেছি, তুমি অত্যন্ত শক্ত হাতে সবকিছু ধরে রেখেছো। এক্ষুনি ভেঙে পড়ো না, কিছু তো একটা হচ্ছে। আজ রাতে তো আমি এখানে আছি। একটা কাজ করো বাবা, আজ রাতে তুমি এই ঘরে শুইও না, পাশের ঘরে ঘুমোতে যাও। আমি তোমার ঘরের দরজার বাইরে বন্ধন দিয়ে রেখেছি। আমি চাইলে গোটা বাড়িতে বন্ধন দিয়ে রাখতে পারি, কিন্তু একটা বিশেষ জিনিস আমার দেখা আজকে প্রয়োজন। তাছাড়া 3 সপ্তাহের আগেই এর কাজ হয় না, হয় একেবারে নিজের কাজ করে, আর না হলে 3 সপ্তাহ তার সময় লাগে। মুকুলকে অনেকভাবে বুঝিয়ে পাশের ঘরে ঘুমোতে পাঠালাম। তার ঘরের দরজার কাছে বন্ধন হিসেবে একটা লাল রঙের সুতো মন্ত্রপ্রত করে ঝুলিয়ে রাখলাম। ঘরে কোনো জানালা নেই। মুকুলকে বারবার বলে দিলাম আমি না ডাকলে যেন সে দরজা না খোলে। তারপর ঘরের বারান্দার একপাশে তালপাতার লম্বা চাটাইটা বিছিয়ে নিয়ে সেখানে বসে বসে ভাবতে লাগলাম জীবনের কথা। তার শরীরটা তোমরা দেখলে বিশ্বাস করতে পারতে না, কিন্তু এমন কাজ কে করতে পারে? তবে সে রাত্রে কিছুই হলো না। আবার এমনটা হতেও পারে যে কিছু হয়তো হয়েছিল যেটা আমি বুঝতে পারিনি। সকালে বারান্দায় বসে ভাবছি, এই সময় দেখি একটা লোক এসে উপস্থিত হলো। তার হাতে একটা মাটির পাত্রে বোধহয় খানিকটা চাল। সে আমায় দেখে একটু অবাক হলো, আর ঠিক তখনই মুকুল এসে বলল, আরে, আপনি এসেছেন? আপনি আমাদের জন্য কত করবেন। ইনি হলেন আমাদের চেনা এক সাধু বাবা।
কালই আমাদের বাড়িতে এসেছেন। সাধু বাবা, ইনি আমাদের পাশেই থাকেন, ওনার বন্ধু। একসাথে দুজনেই ওই হাটের দোকানে কাজ করেন। লোকটা আমার দিকে হাসি মুখে তাকিয়ে নমস্কার করলো, বলল, কি রে, কি হয়ে গেল? তা তো বুঝতে পারছি না সাধু বাবা। হঠাৎ 2 সপ্তাহের মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেল। এখন সবই ভগবানের উপরে। কবিরাজের সঙ্গে কথা চলছে, আমি চেষ্টা করছি আরো দূরের কোনো ভালো কবিরাজকে যদি নিয়ে আসা যায়। তবে ঈশ্বর যতক্ষণ আছেন ততক্ষণ কারও কোনো ক্ষতি হবে না। ঠিকই বলেছ বাবা, ঈশ্বর যতক্ষণ আছে ততক্ষণ কারোর কোনো ক্ষতি হবে না। ঈশ্বর সবাইকে রক্ষা করবেন। সে শুধু চাল নয়, চাল, ডাল, 2টো আলুও সঙ্গে করে এনেছিল। সেগুলো মুকুলকে দিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেল। সে চলে যাওয়ার পরে মুকুলের কাছ থেকে জানতে পারলাম, জীবনের শরীর অসুস্থ হওয়ার পর থেকে তার ওই বন্ধু নিশিকান্ত তাকে অনেক সাহায্য করছে। কবিরাজ থেকে শুরু করে সমস্ত কাজে, এমনকি ঘরের চাল ডাল এটা ওটা দিয়ে সাহায্য করছে। এমনকি জীবনের যে দোকান বন্ধ হয়ে পড়ে আছে তাও নিশিকান্ত অন্য লোক দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মনে হলো আজকের দিনে এমন ভালো লোক পাওয়া তো সমস্যাটা নয়। জীবনের জন্য একটু দুঃখ হলেও নিশিকান্তর কথাগুলো শুনে বড় ভালো লাগলো। যাক, বেশ ভালো একটা বন্ধুত্ব জীবন পেয়েছে। এবার দেখা যাক তার জন্য আদৌ কিছু করতে পারি নাকি। আপনি আগের দিন রাতে মুকুলের ঘরে বাঁধন দিয়েছিলেন, তবে জীবনের ঘরের বাঁধন দেননি কেন? তাহলে জীবনের ঘরে বাঁধন না দেওয়ার সেই প্রেত কি এসেছিল? জীবনের ঘরে বাঁধন না দেওয়ার কিছু কারণ ছিল। সেই প্রেতকে আমি দেখতে চেয়েছিলাম। আগেই বলেছি 3 সপ্তাহ পূরণ না হলে সে পুরোপুরি ভাবে কোনো মানুষের মৃত্যুর ডেকে আনতে পারে না। সে আস্তে আস্তে তাকে দুর্বল করতে পারে, কিন্তু তাকে মারতে হলে 3 সপ্তাহ তাকে পূরণ করতেই হবে। তবে আগের রাতে সে এসেছিল কিনা তা আমি বলতে পারবো না, কারণ আমার কিছু মনে হয়নি। সেদিন সন্ধ্যের পর আবার আগের মতোই মুকুলকে পাশের ঘরে ঘুমাতে বললাম। বুঝতে পারছিলাম এখন পর্যন্ত মুকুল তার সমস্ত কিছু নিয়ে অন্যরকম ভাবতো, কিন্তু আমি এসে তাকে সেই সমস্ত কথা বলায় সে ভীষণ ভয়ে ভয়ে রয়েছে। তার মুখের কথা কমে গেছে, মুখটা ঘোমটার আড়ালে থাকলেও কেমন যেন একটা ভয় তাকে চারপাশ থেকে ঘিরে রাখতো। ঘরে ঢোকার আগে মুকুল বলল, এতদিন কোনো আশা করিনি সাধু বাবা, কিন্তু এখন আশা করছি ওনাকে সুস্থভাবে দেখতে পাবো। আমার সেই আশাটা ভেঙে দেবেন না সাধু বাবা। সেদিন রাত্রে কিন্তু একটা ঘটনা ঘটলো। আমি তখন বারান্দায় বসে আছি। বারান্দায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, সেটা মনে নেই। আসলে তখন সময়টা শীত আসছে আসছে করছে। বারান্দার কাছে বসে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় 2 চোখ জড়িয়ে আসতে শুরু করেছে। এই এমন সময় কিসের যেন একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আমি দরজার দিকে তাকালাম। দরজা বন্ধই ছিল, তবুও যেন মনে হলো ঘরের ভেতরে কি যেন একটা হচ্ছে। দরজা খুলে ঘরে ঢুকতেই পারতাম, কিন্তু ঢুকলাম না। তার বদলে আমি আস্তে আস্তে বাড়ির পেছন দিকে জানালাটার দিকে গেলাম। উঠোনের কাছে নেমেই বুঝতে পেরেছিলাম বাড়িতে কোনো একটা অপশক্তি প্রবেশ করেছে, আর তার সঙ্গে জীবনের ঘরের ভেতর থেকে কার যেন চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আকাশটা অন্ধকার, চাঁদের অল্প আলোয় ভালো করে কোনো কিছুই দেখা যায় না। জীবনের ঘর থেকে বেরিয়ে আসা হাসির শব্দ যে কোনো মানুষের নয় তা বুঝতে পেরেছিলাম ভালো করেই। জানালার কাছে দাঁড়িয়ে জানালার পাল্লাটা এবার সামান্য ফাঁক করলাম। ঘরের ভেতর হেরিকেনটা
বেশ জোরেই জ্বালিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু হেরিকেনটা এখন যেন কেমন নিভু নিভু হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ঘরের ভেতরে তাকিয়ে থাকতে থাকতে চোখ সয়ে এলো, আর তখনই দেখতে পেলাম জীবনের বিছানার কাছে তার শরীরের ওপরে যেন একটা কালো ছায়া শরীর। ঠিক যদি কোনো একটা মানুষ জীবনের শরীরের ওপরে শুয়ে থাকে তাহলে যেমন হবে ঠিক তেমনটা, তবে জীবনের শরীরের ওপরে যে রয়েছে তার শরীর বিছানায় নেই, সে শূন্যে ভাসছে। একটা কালো ধোঁয়া দিয়ে তৈরি হয়েছে তার শরীর। তার চোখ দুটো আমি এখান থেকেও দেখতে পারছিলাম, আকাশে সাদা, যেটা মনে হয়েছিল যেন কি একটা সাদা ধোঁয়ার মতো সে জীবনের মুখের ভেতর থেকে নিজের মুখ দিয়ে বার করে নিচ্ছে। আমি হেরিকেনের আলোয় দিকে জীবনের দুটো পা আর তার গোটা শরীর থরথর করে কাঁপছে। শুধু তাই নয়, জীবনের বিস্ফারিত চোখের কোণ থেকে জল বেরিয়ে আসছে। হেরিকেনের আলোটুকুতেই দেখা গেল, কিন্তু তার উপরে কালো ছায়াটাকে ভালোভাবে দেখা গেল না। আমি জানালার পাল্লাটা বন্ধ করতে যেতেই কট করে একটা শব্দ হলো, আর ঠিক তখনই সেই কালো ছায়াটা আমার দিকে মুখ তুলে তাকালো। সেই সাদা দুই চোখ আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, আমার মনে হলো যেন আমার বুকের ভেতর পর্যন্ত সে দেখতে চাইছে। আমি সেখান থেকে সরে আসার আগেই ছায়াটা শূন্যে ভর করে এগিয়ে এলো জানালার কাছে। আমার অবশ্য দেহ বন্ধন করাই ছিল। আমি জানতাম আমার কোনো ক্ষতি হবে না, তবুও কি একটা অজানা আশঙ্কায় আমি তাড়াতাড়ি ছুটে ঘরের উঠোনের কাছে চলে এলাম। তারপর সেখান থেকে বারান্দার উপরে উঠে আসতে যাবো, দেখি দরজার সামনে দাঁড়িয়েছে সেই ছায়া মূর্তি। কে তুই? কেন তুই এখানে এসেছিস? কেন জীবনকে এইভাবে মারতে চাইছিস? আমি ডাহুক মারি। আমি ওকে মারতে চাইনি রে। ওকে একজন আমার কাছে স্বীকার করেছে, আর আমার শিকার কিভাবে নিতে হয় তা তো আমি জানি। স্বীকার করেছে? কে স্বীকার করেছে? কে স্বীকার করেছে সে কথা তোকে আমি তো বলতে পারবো না। তুই নিজেও তো জানিস, কোনো শক্তি যখন কেউ আহ্বান করে তখন সে তার কথা কাউকে বলে না। আমি আমার কাজ ঠিক করে যাব, আর মাত্র কয়েকটা দিন, তারপর ওর গোটা শরীর হবে আমার। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তারপরে আমার অন্য একটা শিকার, তারপরে আমায় অন্য একটা শিকার দেবে সে। তার হাসির শব্দে যেন চারপাশটা ভরে উঠতে লাগলো। আমি কিছুই বলতে পারছিলাম না, তবে বুঝতে পারছিলাম কেউ একজন যে কাজটা করছে তার ঠিকই। অবশ্যই এটাই আমি আগে ভেবেছিলাম, তবে এই কাজ অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়। যদি কাছের কেউ না হয় তাহলে এই কাজ করতে পারবে না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই ছায়াটা ধোয়ার মতন আমার মাথার উপর দিয়ে বাইরের দিকে চলে গেল। কিন্তু তাকে আপনি আটকালেন না কেন? আপনি তাকে আটকাতেই তো পারতেন, তাই না? সবাইকে আটকাবার ক্ষমতা কি আমার আছে? সবাইকে আটকাবার ক্ষমতা আমার নেই। সেই প্রেতের ক্ষমতা অনেক, ও তোমরা বুঝবে না। তাকে আমি সরাসরি আটকাতে পারতাম না। সে আমার চোখের সামনে আরো কয়েকটা দিন জীবনের প্রাণ শক্তি শুষে নিলেই তার মৃত্যু হতো। কিন্তু আমি বুঝতে পারলাম আমার একটা কাজ করতে হবে। আমার সোজাসুজি ক্ষমতা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ডাহুক মারি প্রেতকে আটকাতে হবে। তাই পরদিন সকালে মুকুলকে সমস্ত কথা বলতে মুকুল একটু অবাক হয়ে বলল, কাছের লোক?
কিন্তু গ্রামের খুব বেশি লোকেদের সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক নেই। আমি সারাদিন বাড়িতেই থাকতাম, আর উনি তো নিজের কাজেই ব্যস্ত থাকতেন। তাছাড়া গ্রামের লোকেদের সঙ্গে তেমন তো কথাবার্তা। হ্যাঁ, ওই ওনার বন্ধু যার কথা বলেছিলাম, নিশিকান্ত বাবু, ওই নিশিকান্ত বাবুর সঙ্গে ভাবছিল ওনার। তাহলে নিশিকান্ত বাবুর সঙ্গে কথা বলতে হবে আমার। ঠিক আছে মা, তুমি তোমার কাজ করো, আমি নিশিকান্ত বাবুর সঙ্গে একবার দেখা করে আসি। কথাটা বলে নিশিকান্ত বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। নিশিকান্ত বাবুর বাড়ি কিন্তু পাশেই। তার বাড়িতে পাশাপাশি দুটো ঘর। দরজায় কড়া নাড়ালেও নিশিকান্ত বাবুর কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। কি মনে হতে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির পেছনের দিকে একটা ঘর রয়েছে, তার দরজা বন্ধ। ঘরের দিকে এক পা করে এগোচ্ছি, আর মনের মধ্যে হচ্ছে কেমন একটা অদ্ভুত রকমের চিন্তা। কি যেন আমার মনে আস্তে আস্তে বারণ করতে লাগলো, যেন মাথার মধ্যে কেউ বলতে লাগলো, ওদিকে যাস না, যাস না ওদিকে। আমি হাঁটতে হাঁটতে দরজার একদম কাছে পৌঁছে গেছি। দরজাটা বাড়ি থেকে বন্ধ করা, একটা জাল দেওয়া রয়েছে। জানলার পাল্লাটার কাছে এগিয়ে গিয়ে সেটা ধাক্কা দিয়ে খুলতে যাবো, এমন সময় পেছন থেকে একটু গলা শুনে তাকিয়ে দেখি নিশিকান্ত বাবু। আরে সাধু বাবা, আপনি এখানে? আর ওটা গোয়াল ঘর ছিল এক সময়। কথাটা বলতে বলতে নিশিকান্ত এসে পড়ল। তারপর ঘরের দরজাটা নিজের হাতে খুলে দিল। রোদের আলো ঘরের ভেতরে গিয়ে পড়ল। আমি আর ভেতরে ঢুকলাম না, একবার চোখ বলিয়ে নিয়ে বেরিয়ে এলাম। কথায় কথায় নিশিকান্তকে জীবনের শত্রুর ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই ব্যাপারে নিশিকান্ত কিছুই বলতে পারল না। আমিও বুঝতে পারলাম না আসলে কিভাবে কি করা যায়। সেদিন দুপুরের দিকে মুকুলের সঙ্গে কথা বলে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাছাড়া মুকুল যেই হাটের কথা বলেছিল, সেই হাটের জীবনের দোকানে একবার যাব বলে ঠিক করলাম। এভাবেই কেটে গেল আরো একটা দিন। সেদিন সন্ধ্যের দিকে যখন মুকুলের বাড়িতে ফিরে এসেছি, তখন আমি কিন্তু বুঝতে পেরেছি আর জানতেও পেরেছি অনেক কিছু। বুঝতে পেরেছেন মানে? কি বুঝতে পেরেছেন? জীবনের ওপরে এইভাবে ডাহুকমারির প্রেত কিভাবে কাকে দিয়ে আক্রমণ করাচ্ছে, সে কথা আমি ততক্ষণে বুঝতে পেরে গেছি। এছাড়া আরো একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, কেন মাত্র 2 সপ্তাহের মধ্যে জীবনের অবস্থা এমন হয়েছে। এই সমস্ত কিছুর পেছনে মূল কারণটা ছিল আসলে মুকুল। মুকুল? মুকুল এই সমস্ত করেছে? আমি কখন বললাম যে মুকুল এই সমস্ত করেছে? আমি শুধু বলেছি এই সমস্ত কিছুর মূল কারণ হলো মুকুল। যাই হোক, সে কথা পরে বলছি। আমি সন্ধ্যাবেলা একটা কাজ করলাম। জীবনের ঘরের চারপাশে কুণ্ডি দিলাম। তাদের ঘরে দরজা আছে, কিন্তু তেমন ভালো জানালা নেই। এমনকি জীবনের গলায় পরিয়ে দিলাম একটা লাল রঙের সুতো। সেই সুতোর প্রান্তে রইল একটা তাবিজ। আসলে গোটা দিন আমি এখানে ওখানে ঘুরে খবর জোগাড় করার পাশাপাশি পুরো ব্যবস্থা করেছিলাম এই তাবিজটাকে। অপেক্ষা করতে লাগলাম। তারপর বারান্দার কাছে বসে থাকতে থাকতে রাত হয়ে এলো ক্রমশ। সেদিন আকাশে কালো মেঘ জমেছে। সন্ধ্যার একটু পরেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। মুকুলকে তখন আমি কিছুই বলিনি। মুকুল চিন্তামগ্ন হয়ে নিজের ঘরে ঘুমাতে চলে গেছে। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম সেই প্রেত এসে দাঁড়িয়েছে উঠোনের কাছে। একভাবে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি লক্ষ্য করে সামান্য হেসে বললাম, কি হলো?
বলেছিলি না খুব তাড়াতাড়ি জীবনকে নিয়ে যাবি? যা, নিয়ে যা। তুই আমাকে আটকাতে পারবি না। তুই আমাকে আটকালে প্রথমে আমি তোকে মারবো। আমার মাথার উপরে মধু সুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, বুঝলি? বরং যে তোকে পাঠিয়েছে সে অসৎ উদ্দেশ্য নিয়ে তোকে ডেকেছে, তাই তুই জানিস তুই ব্যর্থ হলে কার ক্ষতি করতে হবে আর কার কি ক্ষতি হবে। সে কালো ছায়াটা বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর যেন আস্তে আস্তে তার শরীরটা বড় হতে লাগলো। সে বারবার চেষ্টা করতে লাগলো বাড়িতে ঢোকার, কিন্তু শুধু গন্ডি বাড়ির চারপাশে ছিল না, একটা বিশেষ জলের সাথে মন্ত্রপুত গুঁড়ো আমি ছড়িয়ে রেখেছিলাম শুধুমাত্র সেই ডাহুকমারির প্রেতের জন্য। সেই গুঁড়ো আমি কাজে লাগিয়েছিলাম ওই সাধুর কাছে ডাহুকমারি প্রেতের কথা শুনতে শুনতে তার ব্যাপারে অনেক কিছু আমি জেনে নিয়েছিলাম, আর নিয়েছিলাম বলেই আস্থা কাজে লেগেছিল। এক সময় সে ভেতরে ঢুকতে না পেরে ব্যর্থ হয়ে চিৎকার করতে লাগলো। সেই চিৎকার যেন অনেক দূর ছিটকে গেল। মুকুল সে চিৎকার শুনে ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি তাকে হাত তুলে থামতে বললাম। মুকুল সামনের দিকে তাকিয়ে ওখানে দেখতে পেল বিশাল বড় একটা কালো ছায়া, যেন একটা কালো মেঘের মতো গোটা উঠোনটাকে ছেয়ে ফেলেছে। তা সেই সাদা দুটো চোখ একভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। তারপর অনেক চেষ্টা করলো সে আমার কাছে আসবার, কিন্তু আমার কাছে সে আসতে পারলো না। এক সময় বাধ্য হয়ে সে কালো ধোয়া ঝড় যেন আমাদের পাশ থেকে সরে গেল। মুকুল কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল, ও কে সাধু বাবা? ও কে? আমি মুকুলের মাথায় হাত রেখে বললাম, কাল সকালে তোমার সমস্ত কথা বলবো, তবে মনে হয় তোমাদের ওপর যে বিপদ ছিল সেই বিপদ কেটে গেছে। ভয়ের চোটে মুকুলের মাথা থেকে আঁচলটা সরে গিয়েছিল। সে হেরিকেন নিয়ে বেরিয়েছিল। হেরিকেনের আলোয় মুকুলের দিকে তাকিয়ে দেখলাম মুকুলের মুখে একটা মায়াময় ভাব রয়েছে। তার চোখের তলায় কালি, মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এক সময় মুকুলকে দেখতে যে কত সুন্দরী ছিল তা বোঝা যায়। তারপরে কি সব ঠিক হয়ে গেল? মানে সেই প্রেতকে আপনি বাড়িতে ঢুকতে দিলেন না, তাতেই সব সমস্যার সমাধান হলো? একটা কথা তোমাদের আমি বলেছিলাম, ডাহুকমারি প্রেত অতি নিম্ন স্তরের, আর সে অতি ভয়ঙ্কর। একবার সে তার কাজে সিদ্ধ লাভ না হলে যে সাধক তাকে ডেকেছে সেই সাধককে সে হত্যা করতে পারে। সেদিন গোটা রাত আমরা জেগেছিলাম। শেষ রাত্রের দিকে জীবনের শরীর সামান্য ভালো হতে শুরু করে। শেষ রাতে সে সামান্য কথাও বলে। পরদিন ভোরবেলা আশেপাশে দুই একজনকে ডেকে আনতে বলি মুকুলকে। মুকুল ডেকে আনে, কিন্তু একটা অদ্ভুত কথা সে বলে। সাধু বাবা, আমি নিশিকান্ত বাবুকে ডাকতে গেলাম, কিন্তু তার ঘরের দরজা বন্ধ, তিনি কোথাও নেই। তুমি একটা কাজ করো মা, প্রথমে পাশের গ্রামের কবিরাজকে খবর দাও। কবিরাজকে এখানে আসতে বলো। নিশিকান্তর কি হয়েছে তা আমি দেখছি। জীবন সুস্থ হচ্ছিল দেখে মুকুল বেশ কিছুটা খুশি হয়েছিল। তৎক্ষণাৎ সে কবিরাজকে খবর দেয়, জীবনের সেবা করতে থাকে। একজন লোককে নিয়ে আমি নিশিকান্তর বাড়িতে যাই, তবে তার ঘরে নয়। পেছনে যে বন্ধ দরজাটা ছিল সেই দরজাটা তখনও ভেতর থেকে বন্ধ। আমি লোকটাকে দিয়ে সেই দরজা ভাঙিয়ে ঘরের ভেতরে ঢুকি, আর ঢুকেই দেখতে পাই নিশিকান্ত পড়ে রয়েছে মাটির উপরে। তার মাথাটা পেছনের দিকে ঘোরানো, তার আশেপাশে ছড়িয়ে রয়েছে কতগুলো মাটির নিবন্ধ প্রদীপ। তার মাঝখানে একটা যন্ত্র আঁকা, আর সেই যন্ত্রের মধ্যে শুকিয়ে যাওয়া রক্ত দেখে সেই মানুষটি ভয় পেয়ে যায়।
আমি তাকে কোনো রকমে শান্ত করে গোটা ব্যাপারটা অল্প কথায় বুঝিয়ে বলে দিই। তারপর সেখান থেকে আমি মুকুলের বাড়িতে ফিরে আসি। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই প্রায় একসাথে বলে উঠলাম, তার মানে এই সমস্ত কাজ আসলে করেছিল ওই নিশিকান্ত? কিন্তু নিশিকান্ত কেন তার বন্ধুকে এভাবে? বলতে পারবো, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমি মুকুলের বাপের বাড়িতে গিয়েছিলাম এবং হাটের কাছে গিয়েও আমার বেশ কিছু লাভ হয়েছিল। মুকুলের বাবার পছন্দ ছিল জীবনকে, কিন্তু নিশিকান্তর মুকুলকে পছন্দ ছিল। সে কথা সে নাকি মুকুলের বাবাকে দু একবার বলেছিল, কিন্তু নিশিকান্ত একটু অন্যরকম ছিল। কখনো সখনো বাড়ি থেকে সে চলে যেত, অনেকদিন ফিরতো না। তারপর হাটের অনেকেই বলেছিল যে নিশিকান্ত ওই সাধু সন্ন্যাসীদের সঙ্গে নাকি মাঝে মাঝে মিশতো। ওই সমস্ত মুকুলের বাবার একদম পছন্দ ছিল না। তাই তিনি জীবনের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। আর তাতেই জীবনের ওপরে নিশিকান্তর একটা রাগ হয়েছিল, এবং সেই রাগে সে নিজের ক্ষমতা দিয়ে কিংবা কোনো তান্ত্রিকের সাহায্যে ডাহুকমারি প্রেতকে চালনা করেছিল এবং তাকে দিয়ে জীবনকে মারতেও চেয়েছিল। আর তোমরা হয়তো ভালো করেই জানো, নিশিকান্ত জীবনের এমন একটা সমস্যার সময়ে তার পরিবারকে সাহায্য করতে চেয়েছিল, তার কারণ জীবনের মৃত্যুর পর নিশিকান্তর মুকুলকে পাওয়ার একটা তীব্র বাসনা ছিল। আসলে সমস্ত কিছুর কারণে ছিল মুকুল, যে ছিল সুন্দরী। সে কথা তোমাদের আমি আগেই বলেছিলাম। এবার বাকিটা তোমরা বুঝতে পারবে। তারানাথ কি বলতে চাইলো তা আমি বেশ ভালোই বুঝতে পারলাম, কিশোরীও বুঝতে পেরেছিল। কিন্তু ডাহুকমারির প্রেতকে তাড়ানোর কথা তারানাথ যেভাবে বলল তা সত্যি আমাদের বেশ খানিকটা আশ্চর্য লাগলো। তারানাথ যে তার কাছে ক্ষমতায় পারত না সে কথা সে নিজেই বলে দিয়েছিল। ডাহুকমারির প্রেত যে অতি নিম্ন স্তরের আর ভয়ঙ্কর প্রেত সে কথা তারানাথ আরো কিছু কথায় বুঝিয়ে দিয়েছিল আমাদের। আমরা আজ আর দেরি করলাম না, বৃষ্টিটা খানিকটা কমে এসেছিল, তাই সেদিনের মতো বেরিয়ে পড়লাম। তবে শুধু বেরিয়ে আসার আগে তারানাথ বলল, তন্ত্রে এমন অনেক ব্যাপার আছে বুঝলে, যেগুলো আমরা জানা তো দূরের কথা, ভাবতেও পারি না। সত্যি ডাহুকমারির প্রেত বলে কোনো প্রেত যে থাকতে পারে সে কথা কি আমরা আগে ভেবেছিলাম? কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।